নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য তুলে ধরব যা আগামী কয়েক বছর আপনার পকেটে এবং এই দেশের সীমান্তে গভীর প্রভাব ফেলতে চলেছে। প্রতি বছর বাজেট আসে, টিভিতে অনেক গ্রাফ দেখানো হয়, একদল মানুষ হাততালি দেয় আর একদল মানুষ গালাগালি দেয়, কিন্তু এই কোলাহলের আড়ালে আসল সত্যটা চাপা পড়ে যায়। আজ আমি সেই সত্যের ব্যবচ্ছেদ করব। ভারতের 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ হয়ে গেছে। নির্মলা সীতারামনজি নবমবারের মতো বাজেট পেশ করে ইতিহাস গড়লেন। কিন্তু এই 53.47 লক্ষ কোটি টাকার বাজেটে আসলে কি আছে? ভারত কি চীনকে যুদ্ধের ময়দানে হারানোর আগে অর্থনৈতিক ময়দানে হারানোর ছক কষছে? কেন এই বাজেটে প্রতিরক্ষা বাজেটকে এক ধাক্কায় 15% বাড়ানো হলো? আর আপনি আমি যারা সাধারণ মধ্যবিত্ত, আমাদের ভাগ্যে ঠিক কী জুটল? আজ কোনো জটিল অঙ্ক নয়, সহজ ভাষায় বিষয়টা বুঝে নেব। আজকের এই বিশ্লেষণ শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে দিই। আপনারা জানেন এই চ্যানেলে আমি সবসময় ভারতের স্বার্থকে সবার উপরে রাখি, কিন্তু তার মানে এই নয় যে আমি শুধু ভালো কথাগুলোই বলবো। আমাদের দেশের অর্থনীতি বা বাজেটে যেখানে সাধারণ মানুষের রক্ত জল করা ট্যাক্সের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হয়, বা যেখানে মধ্যবিত্তের স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেখানে প্রশ্ন তোলাটাও আমার দায়িত্ব। আজ আমি কোনো দলের হয়ে কথা বলবো না, আজ আমি কথা বলবো ভারতের উন্নয়নের স্বার্থে। আজ আমি যেমন সরকারের প্রতিরক্ষা নীতির প্রশংসা করব, ঠিক তেমনি ট্যাক্স এবং বাজেটের অসঙ্গতিগুলোর দিকে কঠোর প্রশ্নও তুলব। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ সত্যিটা সবসময় যেমন অদ্ভুত হয়, তেমনি তা তিতো বা কড়াও হতে পারে। প্রথমে আসি এই বাজেটের সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই। আমাদের দেশের মোট বাজেট 53.47 লক্ষ কোটি টাকা, কিন্তু সরকারের আয় কত করছে জানেন? মাত্র এর 2/3। বাকি টাকাটা কোথা থেকে আসছে? সরকার খোলা বাজার থেকে ধার করছে। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের বাজেটের আয়ের উৎসের দিকে তাকালে দেখা যায় যে 24%ই হলো ঋণ। এখন আপনি বলবেন, সুশোভন ভাই, ধার তো সবাই করে। হ্যাঁ, আমেরিকাও করে, চীনও করে, কিন্তু ভারতের সমস্যাটা কোথায় জানেন? আমাদের মোট খরচের 20% চলে যাচ্ছে শুধুমাত্র পুরনো ঋণের সুদ মেটাতে। একবার কল্পনা করুন, আপনার পরিবারে যদি 100 টাকা আয় হয় আর তার মধ্যে 20 টাকাই শুধু ঋণের সুদ দিয়ে চলে যায়, তাহলে সেই পরিবার কতটা উন্নতি করবে? আমাদের সরকার একটা সাইকেলের মধ্যে ফেঁসে গেছে। নতুন ঋণ নাও, পুরনো ঋণের সুদের কিস্তি মেটাও। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সরকার এই টাকাটা শুধু ঘি খাওয়ার জন্য ধার করছে না, তারা এই টাকাটা ব্যয় করছে পরিকাঠামো বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারই ভবিষ্যতে ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দেবে। কিন্তু প্রশ্ন একটাই, কতদিন আমরা এই সুদের বোঝা বয়ে বেড়াব? বন্ধুরা, এবারের বাজেটের সবচেয়ে শক্তিশালী দিক হলো আমাদের সামরিক শক্তিতে বিশাল বিনিয়োগ। আমি জানি আপনারা যারা এই চ্যানেলটি দেখেন তারা ভারতের জাতীয় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। মোদির তৃতীয়বারের সরকার এবার প্রতিরক্ষার ক্ষেত্রে রেকর্ড 15% বরাদ্দ বৃদ্ধি করেছে। কেন? কারণ ভারত জানে হিন্দি চিনি ভাই ভাই বলে আর দিন কাটবে না। লাদাখ সীমান্ত হোক বা অরুণাচল, চীন সারাক্ষণ ওত পেতে বসে আছে। অন্যদিকে পাকিস্তান তার দেউলিয়া অর্থনীতি নিয়েও ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে ছাড়ছে না। অপারেশন সিন্দুরের পর ভারতের রণকৌশল পুরোপুরি বদলে গেছে। আমরা এখন আর রক্ষণাত্মক নই, আমরা এখন আক্রমণাত্মক। বাজেটে এই অতিরিক্ত টাকা কোথায় ব্যয় হবে জানেন? এর সিংহভাগ সেনার আধুনিকীকরণে ব্যয় হবে। শুধু বন্দুক বা গুলি কেনা নয়, বরং 23% বেশি টাকা খরচ করা হবে 5G যুদ্ধবিমান, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মারণাস্ত্রের পেছনে। ভারত এখন রাশিয়ার বা আমেরিকার দিকে তাকিয়ে থাকতে চায় না। ভারত চাইছে তার সেনাবাহিনী যেন পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর সেনা হয়ে ওঠে। মনে রাখবেন, শত্রুকে যদি ভয় পাইয়ে রাখা যায় তবেই যুদ্ধ এড়ানো সম্ভব। আর এই বাজেট সেই ভয় পাইয়ে দেওয়ার বাজেট। এবার আসি জিওপলিটিক্সের একটি অদ্ভুত কিন্তু বাস্তব তথ্যে। আপনারা সবাই মোবাইল ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহার করেন, ইলেকট্রিক গাড়ি নিয়ে কথা বলেন, কিন্তু জানেন কি এই জিনিসগুলো তৈরির জন্য যে রেয়ার আর্থ মিনারেল লাগে তার ওপর 95% কবজা করে রেখেছে চীন। চীন চাইলেই বিশ্বের ইলেকট্রনিক্স বাজার স্তব্ধ করে দিতে পারে। এটাই ছিল তাদের ট্রাম্প কার্ড। কিন্তু ভারতের এবারের বাজেট সেই ট্রাম্প কার্ডকে ছিনিয়ে নিয়েছে।
উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ভারত সরকার রেয়ার আর্থ করিডোর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারত এখন নিজের মাটি খুঁড়ে সেই বিরল খনিজ বের করবে যা দিয়ে চিপ তৈরি হয়। শুধু তাই নয়, সেমিকন্ডাক্টর তৈরির জন্য ইকোসিস্টেম গড়ার লক্ষ্যে সরকার হাজার হাজার কোটি টাকা ঢালছে। চীন যখন বিশ্বকে ব্ল্যাকমেল করছে, ভারত তখন নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র জপছে। এটা শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটা চীনের গালে একটা সজোরে চর। ভারত যদি সেমিকন্ডাক্টর এবং রেয়ার আর্থে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তবে চীন তার অর্থনৈতিক শক্তির সবচেয়ে বড় অস্ত্রটা হারিয়ে ফেলবে। বন্ধুরা, বাজেট চলাকালীন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শেয়ার বাজার হঠাৎ করে ধসে পড়ল। সাধারণ মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা কয়েক মিনিটে ধুলোয় মিশে গেল। কেন এমন হলো? সরকার কি ট্রেডারদের শত্রু? বাস্তবটা হলো, সরকার এবার শেয়ার বাজারে ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশনসের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে। এসটিটি বাড়ানোর ফলে যারা শেয়ার বাজারে ছোটোখাটো কেনাবেচা করে লাভ করতে চায়, তাদের লাভের গুড় এখন পিঁপড়েই খাবে। অর্থাৎ সরকার ট্যাক্স হিসেবে কেটে নেবে। সরকার বলছে এটা ফাটকাবাজি কমানোর জন্য, কিন্তু ট্রেডারদের কাছে এটা চরম বঞ্চনা। এদিকে মধ্যবিত্তর ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন করা হয়নি। আপনি যা কামাচ্ছেন তার একটা বড় অংশ সরকার ট্যাক্স নিচ্ছে। আবার আপনি যখন বাজার করতে যাচ্ছেন, জিএসটি দিচ্ছেন। এর বদলে সরকার আপনাকে কি দিচ্ছে? সরকার বলছে তারা দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে, কিন্তু একজন সাধারণ মানুষ কি 5 বছর পরের সুবিধার জন্য খালি পেটে থাকবে? এই প্রশ্নটা আজ দেশের প্রতিটি মধ্যবিত্তের মনে দানা বাঁধছে। মধ্যবিত্তের ধৈর্যকে বারবার পরীক্ষা করা হচ্ছে, আর এই বাজেটেও তার কোনো ব্যতিক্রম হলো না। এবার আসা যাক আপনার আর আমার দৈনন্দিন জীবনের সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিকে, আর তা হলো ভারতীয় রেলওয়ে। একটা সময় ছিল যখন রেল বাজেট আলাদাভাবে আসতো, আর মানুষ স্টেশনের বাইরে ভিড় করত দেখার জন্য যে তার শহরের কোনো নতুন ট্রেনের নাম ঘোষণা হলো কিনা। আজ রেল বাজেট মূল বাজেটের অংশ, কিন্তু এর গুরুত্ব এক ফোঁটাও কমেনি। এবারের বাজেটে রেলওয়ের আধুনিকীকরণের জন্য 2.78 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আসল চমকটা কোথায় জানেন? সরকার এবার 7টি নতুন হাইস্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করেছে। ভারত এখন আর সেই পুরনো ধীরগতি ট্রেনের দেশ হয়ে থাকতে চায় না। ভারত এখন বুলেটের গতিতে ছুটতে চায়। এই করিডোরগুলোর তালিকায় আপনার শহর বা আপনার রাজ্য আছে কিনা তা ইন্টারনেটে ভালো করে দেখে নিন। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই করিডোরগুলোর সুবিধা কি সাধারণ মানুষ সস্তায় পাবে, নাকি এগুলো শুধুই বিত্তশালীদের জন্য? ট্রেনের টিকিটের দাম যেভাবে বাড়ছে, তাতে রেলওয়ে কি সত্যিই সাধারণ মানুষের বাহন থাকছে, নাকি কর্পোরেটদের দখলে চলে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। রেলওয়ের পাশাপাশি সরকার এবার অত্যন্ত সুকৌশলে রেয়ার আর্থ করিডোরের মতো রেল ও জলপথের সমন্বয়ে এক নতুন ট্রান্সপোর্ট গ্রিড তৈরির কথা বলছে। উড়িষ্যা থেকে কেরালা পর্যন্ত এই করিডোর আমাদের খনিজ সম্পদকে দ্রুততম সময়ে কারখানায় পৌঁছে দেবে। অর্থাৎ ভারত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারকে এমনভাবে সাজাচ্ছে যাতে উৎপাদনের খরচ কমে এবং আমরা বিশ্ববাজারে চীনের সস্তা মালের সাথে টক্কর দিতে পারি। এবার আসি শিক্ষার কথায়। ভারতের যুবশক্তির জন্য এবারের বাজেটে এক অদ্ভুত কিন্তু বাস্তব পরিকল্পনা রয়েছে। আপনারা যারা ইউটিউব দেখেন বা আমাদের মতো ভিডিও বানান, আপনাদের জন্য সরকার কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির কথা বলছে। 15,000 স্কুল এবং 500টি কলেজে এই ল্যাব তৈরি করা হবে। সরকার একে বলছে অরেঞ্জ ইকোনমি। লক্ষ্য কি? প্রায় 20 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা। ভাবুন একবার, সরকার এখন অফিসিয়ালি মেনে নিচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও তৈরি করাও একটা লাভজনক পেশা হতে পারে। কিন্তু এর পেছনেও কি কোনো অন্য উদ্দেশ্য আছে? ডিজিটাল ইন্ডিয়ার নামে কি সাধারণ যুব সমাজকে শুধু বিনোদনের নেশায় ডুবিয়ে রাখা হবে, নাকি তারা সত্যিই আন্তর্জাতিক মানের ক্রিয়েটার হয়ে উঠবে? সেটাই এখন দেখার। শিক্ষার ক্ষেত্রেই আর একটি বড় পদক্ষেপ হলো স্টেম এডুকেশন বা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় মেয়েদের আরও বেশি করে টেনে আনা। এর জন্য 789টি জেলায় বিশেষ হোস্টেল তৈরি করা হবে। এটা নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ, কারণ ভারতের মেয়েরা যদি বিজ্ঞানে এগিয়ে আসে তবেই ভারতের ভবিষ্যৎ নিরাপদ। তবে পরিকল্পনা কাগজে কলমে ভালো লাগে, তা বাস্তবে ঠিক কতটা রূপায়িত হবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা জানি ভারতের বহু সরকারি হোস্টেলের অবস্থা আজ কীরকম শোচনীয়। কৃষি আর পশুপালনের ক্ষেত্রেও সরকার এবার কৌশলী চাল চালিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নারকেল উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যাতে 3 কোটি মানুষকে সরাসরি যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আপনারা অনেকেই জানেন যে কেরালা বা তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে এই নারকেল চাষ অর্থনীতির মেরুদণ্ড। বাজেটের এই ঘোষণা কি শুধুই কৃষকদের ভালোর জন্য, নাকি সামনের নির্বাচনগুলোকে মাথায় রেখে ভোটারদের খুশি করার চেষ্টা? কারণ পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও কিন্তু নারকেল চাষের বিশাল সম্ভাবনা আছে, অথচ আমাদের রাজ্যের কৃষকরা এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কতটা পাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আয়ুর্বেদ নিয়ে ভারত এবার বড় বাজি রেখেছে। সরকার ঘোষণা করেছে যে এইমসের ধাঁচে দেশে 3টি নতুন আয়ুর্বেদিক এইমস তৈরি করা হবে। কেন? কারণ বিশ্বজুড়ে এখন কেমিক্যাল ওষুধের বদলে ভেষজ বা আধুনিক ওষুধের চাহিদা বাড়ছে। ভারত এই হাজার বছরের পুরনো ঐতিহ্যকে পুঁজি করে আন্তর্জাতিক বাজার দখল করতে চাইছে। এর জন্য শুধু হাসপাতাল নয়, ওষুধের গুণমান পরীক্ষার জন্য ন্যাশনাল ল্যাবও তৈরি করা হবে। এটি ভারতের সফট পাওয়ারকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করবে। তবে একটা বিষয় আমাদের মধ্যবিত্তের মনে খচখচ করছে। ক্যান্সারের ওষুধ সস্তা করা হয়েছে, এটা খুশির খবর। কিন্তু অন্যদিকে মোবাইল তৈরির কিছু যন্ত্রাংশ বা ব্যাটারি তৈরির উপর শুল্ক কমানো হলেও তার সুফল কি সরাসরি আমাদের পকেটে আসবে, নাকি কোম্পানিগুলো দাম না কমিয়ে নিজেদের লাভ বাড়িয়ে নেবে? বাজেটের এই সূক্ষ্ম মারপ্যাচগুলো সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না, কিন্তু বছর শেষে যখন পকেটে টান পড়ে তখন তারা টের পায়। বন্ধুরা, দেশের ভেতরকার অঙ্ক তো আমরা বুঝলাম, কিন্তু ভেতরের এই বাজেটের প্রভাব কি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ? একদমই নয়। ভারতের বাজেট এখন দক্ষিণ এশিয়া তথা বিশ্বের ভূরাজনীতি বা জিওপলিটিক্সের দিক পরিবর্তন করে দেয়। এবারের বাজেটে ভারত তার প্রতিবেশী দেশগুলোর জন্য যে অর্থ বরাদ্দ করেছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত কার বন্ধু আর কার প্রতি কঠোর হতে চলেছে। তালিকায় নজর দিন। ভুটানের জন্য রাখা হয়েছে 2288 কোটি টাকা। কেন? কারণ ভুটান আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তার জন্য ভুটানকে পাশে রাখা ভারতের জন্য অত্যন্ত আবশ্যিক। কিন্তু সবচেয়ে বড় চমক কোথায় জানেন? বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমিয়ে মাত্র 60 কোটি টাকা করা হয়েছে। একসময় এই অঙ্কটা অনেক বেশি ছিল। কেন এই পরিবর্তন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী মনোভাব কি তবে দিল্লির নর্থ ব্লককে ভাবিয়ে তুলেছে? ভারত কি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে হাঁটছে? অন্যদিকে আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা রাখা হয়েছে, যা বুঝিয়ে দেয় যে তালিবান শাসিত হলেও সেখানকার সাধারণ মানুষের মানবিক সাহায্যে ভারত পিছপা হবে না। তবে সবথেকে বড় ধাক্কা লেগেছে ইরানের চাবাহার পোর্টে। সেখানে বাজেট প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। এর মানে কি ভারত এখন অন্য কোনো সমুদ্রপথের দিকে নজর দিচ্ছে? মধ্যপ্রাচ্যের অস্থিরতাই কি এর কারণ? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভারতের ভবিষ্যৎ বিদেশ নীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক আমাদের রাজ্যের কথায়, পশ্চিমবঙ্গ। আপনারা যারা এই ভিডিওটি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদের মনে একটাই প্রশ্ন, আমাদের ঝোলায় কি জুটল? সত্যি বলতে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই বঞ্চনার অভিযোগ উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সাংসদরা দাবি করছেন যে হাই স্পিড রেল করিডোরের যে স্বপ্ন দেখানো হচ্ছে তার অনেক কাজই রাজ্য সরকার আগে থেকেই করছিল, কিন্তু নতুন কিছু দেয়নি। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, রেয়ার আর্থ করিডোর বা হলদিয়া হলদিবাড়ি সংলগ্ন এলাকার বাণিজ্যিক গুরুত্ব কিন্তু এই বাজেটে পরোক্ষভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সরাসরি বড় কোনো মেগা প্রজেক্টের ঘোষণা বাংলার জন্য না থাকাটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য অবশ্যই একটু হতাশাজনক। রাজনীতি যখন বাজেটের উপর ছড়ি ঘোরায় তখন উন্নয়ন মাঝপথে থমকে যায়। এটাই হলো চরম বাস্তবতা। বিপক্ষ দলগুলো এই বাজেটকে বলছে বাস্তব বিবর্জিত। রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব সবারই একটাই সুর। তারা বলছে এই বাজেট কেবল আমদানিকারক আর বড় শিল্পপতিদের পকেট ভরার জন্য। কর্মসংস্থানের জন্য যে তথ্য সরকার দিচ্ছে তা কি আদৌ মাটিতে প্রতিফলিত হবে? ভারতের বেকারত্ব সমস্যা কি মিটবে, নাকি যুব সমাজ কেবল রিল বানিয়েই দিন কাটাবে? এই বিতর্ক কিন্তু চলতেই থাকবে। সবশেষে বড় প্রশ্ন, বাজেট 2026 কি ভারতকে সত্যিই এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? দেখুন, মুদ্রার দুটো পিঠ আছে। একদিকে ভারত তার সামরিক শক্তি বাড়াচ্ছে, চীনের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস দেখাচ্ছে, সেমিকন্ডাক্টরের মতো আধুনিক প্রযুক্তি নিজের দেশে আনছে। এগুলো দেশের আত্মসম্মানের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু অন্য পিঠে রয়েছে সাধারণ মধ্যবিত্তদের হাহাকার। যে মানুষটা প্রতিদিন ট্যাক্স দিচ্ছে সে যখন দেখে তার জন্য বাজারে কোনো সস্তা পণ্য নেই বা তার সামান্য সঞ্চয়ের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে, তখন তার মনে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।
53 লক্ষ কোটি টাকার বিশাল অঙ্কের মধ্যে যদি সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের প্রতিফলন না থাকে, তবে সেই উন্নয়নকে কি পূর্ণাঙ্গ বলা যায়? ভারত আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন, আর অন্যদিকে দেশের ভেতরের আর্থিক বৈষম্য। সরকার চেষ্টা করছে একটা ভারসাম্য বজায় রাখতে, কিন্তু সেই ভারসাম্য পাল্লাটা কি সাধারণ মানুষের দিকে হেলছে, নাকি কেবল গুটিকত কর্পোরেট হাউসের দিকে? বন্ধুরা, আজকের এই আলোচনায় আমি সরকারের যেমন প্রশংসা করেছি, ঠিক তেমনই কিছু খামতিও তুলে ধরেছি। আমি জানি এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আমাকে আক্রমণ করবেন। কেউ বলবেন আমি সরকারের বিরোধী, আবার কেউ বলবেন আমি অন্ধ সমর্থক। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশপ্রেম মানে শুধু হাততালি দেওয়া নয়। দেশপ্রেম মানে হলো দেশের ভুলগুলিকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যাতে দেশ আরও শক্তিশালী হয়। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই। আমি ভারতের একজন সাধারণ নাগরিক এবং আপনাদেরই প্রতিনিধি। আমার কাজ হলো তথ্যের উপর ভিত্তি করে সত্যিটা আপনাদের সামনে আনা। আমাদের দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন আমরা গঠনমূলক আলোচনা করার সাহস দেখাবো। আমি ভারতের উন্নতি চাই, আর সেই উন্নতির পথে যা বাধা তা নিয়ে কথা বলতে আমি পিছপা হব না। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনি কি বুঝলেন? ভারত কি 15% প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সঠিক কাজ করলো, নাকি এই টাকাটা শিক্ষা বা স্বাস্থ্য খাতে আরও বেশি করে দেওয়া উচিত ছিল? আর মধ্যবিত্তের ওপর যে ট্যাক্সের বোঝা, তা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার সচেতনতাই এই গণতন্ত্রের আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জটিল বাজেটের সহজ অর্থ বুঝতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তবকে। মনে রাখবেন, সত্য সবসময় অদ্ভুত হয়, কিন্তু তা বাস্তব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।